পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটা যদি দেখেন অনেকগুলো ইন্টারেস্টিং কেন্দ্র চোখে পড়বে। তো আজ আমরা ঠিক এরকমই একটা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনার বিষয় হল রায়গঞ্জ সমীকরণ নির্বাচনী বিজয়ের একটি নকশা। চলুন বোঝার চেষ্টা করি এই জটিল রাজনৈতিক ময়দানে জেতার ফর্মুলাটা আসলে কি। যে কোনো বিশ্লেষণের আগে চলুন সরাসরি রায়গঞ্জের মাটিতে কান পাতি, কারণ সংখ্যা বা ডেটা বোঝার আগে সেখানকার বাস্তব পরিস্থিতি মানে গ্রাউন্ড রিয়ালিটিটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, রায়গঞ্জের আসল ছবিটা ঠিক কেমন? এটা উত্তর দিনাজপুরের একটা সমতল এলাকা, যার ভাগ্য অনেকটা মহানন্দা নদীর ওপর নির্ভরশীল। মানে বন্যা এখানে একটা রোজকার ব্যাপার। অর্থনীতির দিক থেকে দেখলে বেকারত্ব অনেক বেশি, আর যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো নয়। জনসংখ্যার দিকটাও বেশ বৈচিত্র্যময়, প্রায় 50-50 হিন্দু মুসলিম, আর তার সাথে একটা বড় অংশের তফসিলি জাতীয় জনজাতির বাস। আর সাধারণ মানুষের অভিযোগ খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন পিডিএসের চাল ভালো না বা রাস্তাঘাট ভাঙা। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু এখানকার রাজনীতিকে গড়ে পিটে দেয়। আর এই যে মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যা, এগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সম্মানের প্রশ্ন। আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের মর্যাদার কথা বলা আছে, আর দায়িত্বশীল জনমত গঠন করা সেটাও কিন্তু আমাদের একটা বড় কর্তব্য। তো মাটির কথা তো হলো, এবার চলুন একটু ডেটার দিকে তাকাই, দেখি সংখ্যা আর ভোটের ফলাফল আমাদের কি গল্প শোনাতে চাইছে। এই চার্টটা একবার ভালো করে দেখুন। 2016 থেকে 2021 এই 5 বছরে রায়গঞ্জের রাজনীতিতে যেন একটা ভূমিকম্প হয়ে গেছে। ভাবা যায় 2016তে বিজেপির ভোট ছিল মাত্র 7% একটু বেশি, আর মাত্র 5 বছরে 2021-এ সেটা লাফিয়ে পৌঁছে গেল প্রায় 50%। অন্যদিকে কংগ্রেস, যেটা একসময় এখানকার গড় ছিল, তাদের ভোট প্রায় উবেই গেল। এটা কিন্তু শুধু একটা দলের জেতা হারার গল্প নয়, এটা ভোটারদের মানসিকতায় একটা বিরাট পরিবর্তনের সংকেত। এই সংখ্যাটা দেখুন, +42% পয়েন্ট, মানে প্রতি 100 জন ভোটারের মধ্যে বিজেপি আগের চেয়ে 42টা ভোট বেশি পেয়েছে। এটা একটা অবিশ্বাস্য বৃদ্ধি, যা থেকে বোঝা যায় তাদের সাংগঠনিক শক্তি আর মানুষের সঙ্গে সংযোগ কতটা বেড়েছে। কিন্তু এই বিরাট পরিবর্তন তো আর একদিনে হয়নি, তাই না? এর পিছনে অনেক গভীর কারণ আছে, যেগুলো আমরা একটু পরেই দেখব। ভোটার টার্নআউটের দিকে তাকালেও একটা মজার জিনিস চোখে পড়ে। দেখুন, 2011 থেকে 2016তে ভোট দেওয়ার হার বেশ খানিকটা কমে গেছিল। হতে পারে ভোটারদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল, কিন্তু 2021-এ সেই হার আবার বাড়ল। তার মানে মানুষ আবার ভোটকেন্দ্রে ফিরতে শুরু করেছিলেন। কেন? সম্ভবত পরিবর্তনের একটা জোরালো ইচ্ছে থেকেই হয়তো। এবার আসি বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কথায়। ওনার শক্তি কি? উনি একজন ধনী শিল্পপতি, পিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান। কিন্তু দুর্বলতার দিকটাও তো দেখতে হবে, আর সেটা বেশ বড়সড়। সবচেয়ে বড় দুর্বলতা হল দল বদলু ট্যাগটা। বিজেপি টিকিটে জিতে তৃণমূলে চলে যাওয়াটা ভোটারদের মনে একটা বিশ্বাসের সংকট তৈরি করে। তার উপর আবার আয়কর হানা, যা দুর্নীতির অভিযোগকে আরও জোরালো করেছে। হ্যাঁ, এটা ঠিক যে শাসক দলে থাকার কারণে উনি সরকারি প্রকল্পগুলো সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, কিন্তু ভোটারদের অবিশ্বাস আর প্রতিষ্ঠান বিরোধিতার মতো বড় চ্যালেঞ্জগুলো তো রয়েই গেছে। চলুন এবার ব্যক্তিগত আলোচনা থেকে বেরিয়ে এসে সেই সিস্টেম বা ব্যবস্থাটার দিকে তাকাই, যা 2021-এর নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করেছিল। কারণ আসল লড়াইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না, ছিল পুরো সিস্টেমটার বিরুদ্ধে। আচ্ছা, মানুষের এই যে এত রাগ, এর কারণটা কি? আসলে কারণ তো একটা নয়, অনেকগুলো। একদিকে কাটমানির অভিযোগ, অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা হাজার হাজার তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছিল ভোটের পরের হিংসার ভয়। আর যেহেতু এটা একটা সীমান্ত জেলা, তাই অনুপ্রবেশ আর সিএএ নিয়েও একটা চাপা টেনশন ছিল। এই সব কিছুর সাথে দীর্ঘদিনের বেকারত্ব আর তোষণের অভিযোগ মিলেমিশে একটা তীব্র সরকার বিরোধী হাওয়া তৈরি করেছিল। শুধু এই একটা কথা ভাবুন তো, 25,000 যুবকের সাথে প্রতারণা। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা 25,000 পরিবার, তাদের স্বপ্ন আর ভবিষ্যতের ওপর একটা বিরাট আঘাত। এই ধরনের ঘটনা শুধু একটা অর্থনৈতিক সংকট তৈরি করে না, এটা পুরো সিস্টেমের ওপর থেকেই মানুষের বিশ্বাসটা কেড়ে নেয়। আর এই তীব্র আবেগটাই শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে প্রতিফলিত হয়। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এবার চলুন একটু সমাধানের দিকে তাকাই। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা পরিষ্কার কৌশল কি হতে পারে, সেটা একবার দেখে নেওয়া যাক। এখন বিজেপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল প্রার্থী কে হবেন। তারা কি সেই দলবদলু বর্তমান বিধায়কের ওপরই ভরসা রাখবেন, যার জেতার অভিজ্ঞতা আছে, নাকি এমন একজন নতুন স্থানীয় মুখকে আনবেন যার ওপর মানুষের বিশ্বাস তৈরি হতে পারে? দুটো পথেরই ভালো মন্দ দিক আছে।
কিন্তু এই একটা সিদ্ধান্তই কিন্তু নির্বাচনের ফল অনেকটাই ঠিক করে দিতে পারে। একটা সফল প্রচারের জন্য একটা চতুর্মুখ বা চারমুখী স্ট্র্যাটেজি ভাবা যেতে পারে। প্রথম মুখ শিবের মতো, যিনি আগ্রাসীভাবে দুর্নীতি আর হিংসা নিয়ে আক্রমণ শানাবেন। দ্বিতীয় মুখ বিষ্ণুর মতো, যিনি স্থিতিশীল ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের কথা বলবেন। তৃতীয় মুখ ব্রহ্মার মতো, যিনি ডেটা আর টেকনোলজি ব্যবহার করে একটা ইনোভেটিভ ক্যাম্পেইন চালাবেন। আর চতুর্থ মুখ দুর্গার মতো, যিনি নারী সুরক্ষা আর হিন্দু ও উপজাতিদের স্বার্থের রক্ষক হিসেবে নিজেকে তুলে ধরবেন। এই চারটি দিক যখন একসাথে কাজ করবে তখনই প্রচারটা সম্পূর্ণ হবে। ভোটারদের বিশ্বাস জিততে হলে কিছু নক্কর প্রতিশ্রুতি দিতে হবে, যেগুলো তাদের জীবনযাত্রার মান সত্যি সত্যি উন্নত করতে পারে। যেমন ধরুন এইমসের মতো একটা বড় হাসপাতাল, যা ভালো চিকিৎসার জন্য খুব দরকার। শহরের যানজট কমাতে একটা নতুন বাইপাস, আর জল জীবন মিশন বা আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো যাতে কোনো রকম বাধা ছাড়াই 100% মানুষের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করা। এগুলো শুধু ভোটের প্রতিশ্রুতি নয়, এগুলো মানুষের প্রতিদিনের সমস্যার বাস্তব সমাধান। আলোচনার প্রায় শেষে এসে আমরা শুধু কৌশল নিয়ে কথা বলবো না, বরং সেই দর্শন নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র ভোটে জেতার জন্য নয়, ঠিকভাবে শাসন করার জন্যও দরকার। আসল চ্যালেঞ্জটা কিন্তু শুধু ভোট জেতা নয়। আসল চ্যালেঞ্জ হল মানুষের মনে যে রাগ বা হতাশা জমে আছে সেটাকে একটা পজিটিভ শক্তিতে বদলে দেওয়া। এমন একটা ম্যান্ডেট পাওয়া যা দিয়ে সত্যিকারের পরিবর্তন আর উন্নয়ন আনা সম্ভব। মানুষের ক্ষোভকে শুধু রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার না করে সেই ক্ষোভকে সম্মান দিয়ে সমাধানের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনারা একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং নিজেদের নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে